হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। বন্ধুরা, আজকের গল্পটি শুনলে তোমাদের অনেক বেশি ভালো লাগবে। তাহলে আর দেরি না করে চলো শুরু করি। আমার নাম হচ্ছে পারুল। আর আমি মূলত একজন বিবাহিত নারী। কিন্তু বিবাহিত হলে কি হবে? বন্ধুরা, প্রবাসী বুড়া যে কতটা কষ্টে থাকে, প্রবাসী বুদের যে কি জ্বালা, একমাত্র সেটা শুধু প্রবাসীর স্ত্রীরাই জানে। এইটা বাংলাদেশের আর কোনো মানুষ বুঝতে পারবে না। আসলে আমরা বিয়ের সময় আমাদের মা বাবা আমাদেরকে বিয়ে দেয় যে ছেলে দুবাই থাকে, আমেরিকাতে থাকে, ইউকেতে থাকে, লন্ডনে থাকে, মালদ্বীপে থাকে, ছেলের অনেক বড় ব্যবসা আছে ইউকেতে, দুবাইতে। আসলে বন্ধুরা, বুঝছেন, আপনারা আপনাদের মেয়ের জন্য যত ভালো ঘরের পাত্র আনবেন, যত বড়লোক পাত্র আনবেন, তত মনে করবেন ওর শারীরিক সমস্যা। হ্যাঁ, ও আসলে আপনার মেয়েকে জীবনে সুখ দিতে পারবে না, জীবনে সুখ দিতে পারবে না, সুখী রাখতে পারবেই না। ওর আসলে ওই জিনিসটা নেই। আসলে যারা বড়লোক, ঠিক আছে, তারা মনে করেন টাকার পিছনে ছুটতে ছুটতে তাদের জীবনটাই শেষ হয়ে যায়। তারা আসলে নিজের পরিবারকে, নিজের ওয়াইফকে, নিজের বউকে সেই সময়টা দিতে পারে না। আমার সঙ্গে ঘটেছে ঠিক একই একটা কাহিনী। আসলে সত্যি কথা বলতে গেলে আমি একজন প্রবাসীর স্ত্রী। হ্যাঁ, আমার হাজব্যান্ড। আসলে কি বলবো বন্ধুরা, এতটা কষ্ট লাগে এগুলা বলতে গেলে, সত্যি বন্ধুরা। অনেক আঘাত লাগে, বুঝছেন। মানে আমার যখন বিয়ে হয়, আমি যখন শুনেছিলাম যে আমার হাজব্যান্ড দুবাইতে থাকে, আহা, কি যে খুশি হয়েছিলাম, তোমাদেরকে সেটা বলে বুঝাতে পারবো না। তো আমার হাজব্যান্ড দুবাইতে থাকে। সে মূলত একজন এক্সপোর্ট ইম্পোর্টার। হ্যাঁ, একজন ভালো ব্যবসায়িক। তো আমি ভাবছিলাম হয়তো অনেক টাকার মালিক। আমি দুবাইতে যাব, বিভিন্ন দেশে দেশে ঘুরব, খাবো, আমাকে কোনো কাজ করতে হবে না। কিন্তু এখন দেখেন না, আমি বাংলাদেশেই আছি এবং তার ঘরেই আছি। কিন্তু আমি তার ঘরে একজন দাসী হয়ে আছি, একজন কাজের মানুষ হয়ে আছি। আমাকে দুবাই দেখতে কেমন, দুবাই কেমন, সে আমাকে কখনোই দুবাইতে নিয়ে নাই। এবং স্বামীর ভালোবাসা কি, স্বামীর মোহাব্বত কি, আসলে বাচ্চা কাচ্চার তো আমি কোনো সুখী আমি দেখি না। হ্যাঁ, তবে এটা সত্যি কথা, সে আমাকে টাকা পয়সা, সয় সম্পত্তি যা লাগে, সে আমাকে এক কথা বলতে গেলে আমাকে সব দিয়েছে। সে আমাকে কোনো কিছুর অভাব রাখেনি। আমাকে সব কিছু দিয়েছে। টাকা পয়সা, সহায় সম্পত্তি যা কিছু লাগে। আসলে বন্ধুরা, আমার হাজব্যান্ডের নাম হচ্ছে, হ্যাঁ, সে হচ্ছে খুব বড় একজন ব্যবসায়ী। তার নাম হচ্ছে, আসলে মানে কি বলবো, তার এক এক জায়গায় এক একটা নাম। বাংলাদেশে তার নাম হচ্ছে শফিক। আবার বিদেশেও তার একটা নাম আছে, আলাদা একটা নাম। তো বিদেশের নামটা আমি জানি না। তো আমার বাবা আসলে এই জামাইটা দেখে সে খুব পাগল হয়ে গেছিল আমার সঙ্গে বিয়েটা দেওয়ার জন্য। আমি ছিলাম বাবা মায়ের একমাত্র আদরের সন্তান। আমার আর কোনো ভাই বোন নেই। বাবা আমাকে খুব আদর করত, আমার মাও আমাকে খুব আদর করত, খুব ভালোবাসত, খুব আদর করত আমাকে। আসলে আমি আমার বাবার একমাত্র মেয়ে হওয়ার কারণে আমার বাবা মা সবসময় আমাকে নিয়ে একটু দুশ্চিন্তায় থাকত। তারা চাইতো আমাকে একটা ভালো একটা ছেলের হাতে তুলে দিবে। যেই ছেলেটা মোটামুটি মানে টাকা পয়সার দিক থেকে একটু স্বাবলম্বী, নিজের পায়ে দাঁড়িয়েছে, অনেক টাকা পয়সা থাকতে হবে এমন না। তবে এই যে দুবাই বিয়েটা দেয়া হয়েছিল, এইটা মূলত এক বাবার বন্ধুর এক পরিচিত লোকের সঙ্গে সবকিছু ঠিকঠাক করেই আমাকে বিয়ে দিয়েছিল। তো আমি ভেবেছিলাম যাক, দুবাই যেহেতু জামাই, অনেক আনন্দ ফুর্তিতেই থাকব। হয়তোবা সে আমাকে দুবাই নিবে। কিন্তু না, ঘটনা ঘটেছে উল্টো। বিয়ের পর সে আমাকে তার অসুস্থ মা বাবা, ভাই বোন দেখাশোনা করার জন্য আমাকে এই বাড়িতে নিয়ে এসেছে। এখন আমার এই বাড়িতে একমাত্র ডিউটি হচ্ছে আমাকে 3 বেলা ভাততরকারি রান্না করে দিতে হয় তাদেরকে খাওয়াতে হয়, হ্যাঁ, ঘরগাছ গুছাতে হয়, এই আর কি। আর তার তো একটা বিশাল বড় একটা বাড়ি, এই বাড়িটা একটু দেখাশোনা করি। একটু ছাদে যাই, ফুল গাছে একটু পানি টানি দেই, বাগানে একটু পানি টানি দেই। আসলে দুবাইজের জামাই তো অনেক টাকাওয়ালা জামাই। হ্যাঁ, এই আর কি। তো বন্ধুরা, আমি আসলে যতদিন যাচ্ছে, আসলে বিয়ের পরে সে আমার সঙ্গে 3 মাস ছিল। কিন্তু এই 3 মাসে সে আমাকে তেমন কিছুই করতে পারে নাই। আসলে সে একটু দুর্বল, বুঝছেন। আমি তো আপনাকে আগেই বললাম যে যারা টাকা পয়সার দিক থেকে দেখবেন অনেক অনেক বেশি টাকা আছে তারা আসলে শারীরিকভাবে একটু দুর্বলই হয়। অনেক সময় আসলে সময় বাঁচাতে তারা গিটার বাজিয়ে ওই কাজটা সেরে ফেলে। হ্যাঁ, হাত দিয়েই ওই কাজ সেরে ফেলে। আবার অনেকেই আছে কত জায়গায় কত কিছু করে, ঠিক আছে, তার কোনো হিসেব নেই।
কিন্তু বিয়ে করার পরে হ্যাঁ, বুকে আর তারা সময় দিতে পারে না, বউয়ের সঙ্গে তখন আর লড়াইয়ে পারে না। বুঝছেন? তো আমার হাজবেন্ডের দশা হচ্ছে এইটাই। এখন বলেন তো, দিন শেষে তো আমিও একজন মানুষ, তাই না? আমাকে কি আপনাদের কাছে ভালো লাগে না? আমার কি কোনো ইচ্ছে নেই? আমার কি মনে হয় না? আমার কি মনটা চায় না যে আমি আমার হাজবেন্ডের সঙ্গে একটু ভালোবাসা আদান প্রদান করি, তার সঙ্গে একটু সময় কাটাই পার্সোনাল ভাবে? হ্যাঁ, সে আমাকে একটু ভালোবাসুক। ভাই, আমারও তো ইচ্ছে করে, কিন্তু এখন আমি তাকে কি করে বুঝাই? তাকে ফোন দিলে সে ব্যস্ত ব্যস্ত ব্যস্ত। তার এই মিটিং সেই মিটিং, হ্যাঁ, তীরের ক্লায়েন্ট এসেছে, বায়ার এসেছে। উফ, এত ঝামেলা আমি আর নিতে পারতেছিলাম না। তারপর একদিন আমি আমার আব্বুকে ফোন দিলাম, দিয়ে বললাম আমার আব্বু আবার আমার প্রতি একটু দুর্বল ছিল ছোটবেলা থেকেই। হ্যাঁ, আমার আব্বুর একটা ঘটনা আপনাকে আমি শেয়ার করি। আচ্ছা, পরে শেয়ার করতেছি। আমার আব্বুকে আমি ফোন দিলাম, দিয়ে আমি বললাম, হ্যালো, আসসালামু আলাইকুম আব্বু, ভালো আছেন? আব্বু, কই আপনি? আমার আব্বু বলল, কেন রে মা, আমি তো একটু তোর চাচাদের সঙ্গে আড্ডা দিচ্ছি বাজারে। আমার আব্বু বুড়ো হয়েছে, কিন্তু ওইরকম না। এখনও তাকে দেখলে মনে হবে সে একেবারে টপকে 20 বছরের যুবক। আসলে আমি যতটুকু শুনেছিলাম, তারা নাকি প্রেম করে বিয়েশাদী করেছিল, আর আমাকে নাকি এই অনেক তাড়াতাড়ি পৃথিবীতে নিয়ে এসেছিল, যে কারণে আমার আব্বু এখনও ইয়াং এবং এই পাড়ার দোকান মহল্লাতে আড্ডা দেয়। ঠিক আছে, আব্বু আবার ব্যবসায়ী মানুষ, সে আবার ব্যবসা করে, তার আবার ওই ঢাকাতে শোরুম আছে। তারপর আব্বাকে বললাম, আব্বা, তুমি তো তোমার মেয়ের জীবনটাকে একেবারে নষ্ট করে দিলে। নিজের হাতে তুমি আমাকে বিষ খাইয়ে দিলে। বাবা, আব্বু আমাকে বলতেছে, কি বলিস তুই এসব কথা? হ্যাঁ, আমি তোকে কেন বিষ খাওয়াবো? কি হয়েছে খুলে বল, দেখি আমি সমাধান করতে পারি কিনা। তারপর আমি বললাম, না বাবা, যেইটা হয়েছে এইটা তুমি চাইলেও জীবনেও তুমি এটা সমাধান করতে পারবে না। কেন জানো? তার কারণ হচ্ছে এই ফাঁসিটা তুমি নিজেই দিয়েছ। এখন এই ফাঁসি থেকে যদি একমাত্র রক্ষা করতে হয়, তোমাকেই একটা কিছু করতে হবে। বাবা, তুমি আমাকে যেই দুবাইয়ের জামাইয়ের হাতে আমাকে তুলে দিয়েছ, এত টাকা পয়সা সম্পত্তি দেখে, 2 তলা ফাউন্ডেশন বাড়ি দেখে, বাবা, এই সমস্ত দিয়ে আমি কি করব? আমি তো দিন শেষে একজন রোবট। আমি তো মাঝে মধ্যে মনে হয় আমি কোনো মানুষ না। আমি যে কারো সঙ্গে গল্পগুজব করব, কারো সঙ্গে একটু সময় কাটাবো, আমার হাজবেন্ডের একটু ভালোবাসা নিব, সে আমাকে একটু ভালোবাসবে, তার সঙ্গে একটু সময় কাটাবো, একটু রিক্সায় করে ঘুরব, একটু জাফলং যাব, কক্সবাজার যাব। না বাবা, সেগুলো কিছুই হয় নাই। বাবা, আমার তো মাঝে মধ্যে মনে হয় আমি কোনো মানুষ না। আমাকে মাঝে মধ্যে মনে হয় আমি রোবট। এখন তুমিই বলো, এইভাবে আমি আর কতদিন আমি বেঁচে থাকব? এটা আমার দ্বারা সম্ভব হচ্ছে না। হয় তুমি আমার জন্য একটা ব্যবস্থা করো, না হয় আমাকে একটা বিয়ে দাও, আর না হয় তুমি নিজেই আমাকে কিছু একটা করো। আমার বাবা আমার মুখে এমন কথা শুনে সে আমাকে বলতেছে, এসব তুই কি বলতেছিস মা? তোকে এখন বিয়ে দিব মানে? তোর এখন বিয়ে হয়ে গেছে, 2 দিন পর তোর বাচ্চা কাচ্চা হবে, তোর জামাই আছে। এখন কি আমি তোকে আরেকটা বিয়ে দিতে পারি? আর এখন কি ওইরকম ভালো একটা পাত্র পাব? এই বিবাহিত মেয়েকে কেউ কি আর বিয়েশাদী করবে? আর করলেও তোর ভাগ্যে এখন বুড়া জামাই পাব। তারপর হচ্ছে ওই আরেকটা বিয়ে হয়েছে, 2টা বিয়ে হয়েছে, ওইরকম জামাই পাব। এইরকম ভালো জামাই আর পাব না। আর জামাই তো অনেক ভালো, আমাকে খুব সম্মান করে, মাঝে মধ্যে আমাকে ফোন দেয়। আর এরকম জামাই পাওয়া তো ভাগ্যের ব্যাপার। এত টাকা পয়সা দিচ্ছে, এই আমাকে দিচ্ছে, তোকে দিচ্ছে, এরকম জামাই কি আর পাবি রে? এরকম জামাই হাজারে একটাও মিলে না। আমি বাবাকে বললাম, থাক, হইছে। তোমার যে জামাই, সে তো আমাকে একদমই সময় দেয় না বাবা। টাকা পয়সা দিয়ে কি করব? হ্যাঁ, টাকা পয়সা আজকে আছে, কালকে নাই, মরে গেলে সব শেষ। আমি কি টাকা পয়সা আমার সঙ্গে করে উপরে নিয়ে যাব? দেখো বাবা, টাকা পয়সা আমার চাই না। বাবা, আমি একটু সুখ চাই। বাবা, আমি তো শান্তি চাই। আমি আমার হাজবেন্ডের কাছাকাছি থাকতে চাই। না বাবা, এইটা সে আমাকে, আমি তাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু কোনো কিছুতেই হচ্ছে না। বাবা, এখন তুমি আমাকে যা কিছু করার করো। আমি এত কিছু বুঝি না বাবা। আর আচ্ছা বাবা, তোমার কি মনে আছে ওই যে একদিন কারেন্ট ছিল না, খুব বৃষ্টি হচ্ছিল বাবা, আকাশে যে ঠান্ডা দিচ্ছিল বাবা,
তুমি মাকে মনে করে আমাকে যে এসে জড়িয়ে ধরেছিলে, এই ঘটনাটা কি তোমার মনে আছে? সেদিনের এই ঘটনাটা মনে আসলে এখনো যে আমার কি লজ্জা লাগে, আমি তোমাকে বলে বুঝাতে পারবো না। জানো বাবা, তুমি আমার জীবনে প্রথম পুরুষ ছিলে যে আমাকে পিছন থেকে এসে আমাকে জড়িয়ে ধরেছিল, আমাকে ছুঁয়েছিল, আমাকে টাচ করেছিল। এর আগে আমি স্কুলে পড়েছি, কলেজে পড়েছি। এর আগে আমাকে কেউ বাবা এইভাবে আমার শরীরে, এইভাবে আমাকে চেপে ধরে নাই। সেদিন তোমার ছোঁয়া পাওয়ার পর আমার মনে হয়েছিল সত্যি, পুরুষ মানুষের ছোঁয়া এতটা ভীষণ হতে পারে, এতটা জ্বালাময়ী হতে পারে। আমার যে সেদিন কি ভালো লেগেছিল, আমি তোমাকে এটা বলে বুঝাতে পারবো না। বাবা, তোমার কি সেই দিনের সেই ঘটনাটা মনে আছে? তুমি যে কি লজ্জা পেয়েছিল। তুমি তো মাকে মনে করে জড়িয়ে ধরেছিল আমাকে, তাই না? তারপর তুমি লজ্জা লাল হয়ে গিয়েছিল, আর আমাকে যে কতবার সরি বলেছিলে। বাবা, সেদিনের সেই ঘটনাটা কি ভুলে গেছ? তোমার কি একটুও মনে নাই? তারপর আমার বাবা আমাকে বলতেছে, হ্যাঁ তা তো অবশ্যই মনে আছে, কিন্তু এত আগের ঘটনা এখন নতুন করে আর মনে করে কি হবে? আর সেই ঘটনার জন্য তো তোকে আমি কতবার সরি বলেছি, তোর কাছে ক্ষমাও চেয়েছি। আর দেখ মা, এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। আর তোর মাকে ভেবে আমি ভুল করে তোকে জড়িয়ে ধরেছিলাম। আসলে আকাশে যে ঠান্ডা, যে বিজলি দিয়েছিল, তুই তো জানিস আমি আকাশের বিজলি খুব ভয় পাই। তার জন্য তোর মাকে এভাবে জড়িয়েছিলাম। কিন্তু এটা তো দেখি তোর মা না, তুই। আসলে কোনটা তুই আর কোনটা তোর মা, তুই এত মোটা হয়ে গেছিস যে বুঝাই যায় না। বাবার মুখে এমন কথা শুনে সত্যি আমি লজ্জা পেয়েছিলাম। তখন আমি বাবাকে বললাম, বাবা তুমি চাইলে আমার সঙ্গে এটা রিয়েল ভাবে করতে পারো। আমার বাবা আমার মুখে এই কথা শুনে সে বলল, চিফ মা, তুই এটা বলতে পারলি আমাকে? এই আমি না তোর বাবা হই? এটা তুই আমাকে বলতে পারলি? আর দেখ, তোর মা যে রাগী বুঝছিস, তোর মা যদি এই বিশ্বাসটা জানে, এই ব্যাপারটা জানে যে তুই আমাকে সঙ্গে এই কথাটা বলেছিস, জীবন তোরও যাবে, যাবে সঙ্গে আমারটাও যাবে। তুই কি চাচ্ছিস যে আমি পৃথিবী থেকে এত তাড়াতাড়ি বিদায় নেই? আমার ভালো কি তোর সঙ্গে হচ্ছে না? তারপর আমি বাবাকে বললাম, বাবা আমি এত কিছু বুঝি না। তুমি যখন আমাকে এই সংসারে বিয়েটা দিয়ে ফেলেছ, এখন আমাকে তোমার শেষ রক্ষা করতে হবে। বাবা আমি একজন মানুষ, আমার শরীরে রক্ত আছে। আমি একজন রক্তে মাংসে গড়া মানুষ। বাবা আমি এইভাবে দিনের পর দিন, রাতে পর রাত একটা রোবট হয়ে বেঁচে থাকতে পারবো না। না আমি পারবো না বাবা, তুমি যেহেতু বাকিটা জীবন তোমাকেই সামলাতে হবে। আর আমার হাজব্যান্ড যখন বিদেশ থেকে আসে তখনকার হিসাব আলাদা। কিন্তু এখন আমাকে তোমারই সামলাতে হবে। দেখো বাবা, আমি এত কিছু বুঝি না। না হলে এই যে আমি তোমার মেয়ে, হ্যাঁ বলে দিলাম। ঠিক আছে? আমি কোনোদিন কোনো ছেলের হাত ধরে যে বেগে যাব, তখন কিন্তু সবাই বলবে, দেখো দেখো অমুকের মেয়ে তমুকের হাত ধরে ভেগে গেছে। বিদেশি জামাই সময় দেয় না, মেয়ের এত উত্তেজনা সময় দেয় না। তখন কিন্তু তোমাকে সমাজের লোক, সমাজের মানুষ সবাই তোমাকে ছিক ছিক দিবে বাবা। সবাই ঘেন্না করবে। আমাকে অনেকে অনেক কিছু বলবে, কিন্তু আমি তো চলে যাব বাবা, অনেক দূরে। তখন কিন্তু তুমি সবার কাছে দোষী হয়ে পড়বে। দেখো বাবা, এখনো সময় আছে। তুমি বলো, আর না হলে সত্যি সত্যি এইবার আমি একটা রিলেশনে যাবই। বাবা তুমি জানো না, আমার ফেসবুকে প্রায় 10,000 ফলোয়ার। আর এখানে অনেক ছেলে আছে, স্মার্ট স্মার্ট অনেক ছেলে। আমার হাজব্যান্ডের থেকেও অনেক বেশি সুন্দর। দেখো বাবা, অনেক ছেলে আমাকে মেসেঞ্জারে হাই দেয়, হ্যালো দেয়, আমার সঙ্গে কথা বলার জন্য তারা পাগল। আমাকে তারা টাকা দিতে চায়, বিয়ে করতে চায়। বাবা আমি তোমার এই জামাইয়ের সঙ্গে আর সংসার টংসার আর করতে পারবো না। তুমি যদি আমাকে কোনো কিছু একটা না দাও, তাহলে বাবা সত্যি সত্যি দেখবা আমি কোনোদিন কোনো ছেলের হাত ধরে কোন দিকে চলে গেছি। তুমি নিজেও আমার খোঁজ পাইবে না। আমার বাবা আমার মুখে এই সাহসী পদক্ষেপ শুনে সে আমাকে বলল, কিরে পারুল, তুই কি পাগল হয়ে গেছিস? এইসব কি বলতেছিস? দেখ মা, আমি তো তোর বাবা হই। তাছাড়া দেখ বাসায় তোর মাও আছে। তাছাড়া তোর মাকেও আমার সময় দিতে হয়। এখন তুই বল, আসলে এইটা কি সম্ভব? বা এইটা তোর হাজব্যান্ড বা তোর শ্বশুরবাড়ির লোকজন যদি জানে, তারাই বা এটা কি বলবে? আর তোর মায়ের কাছে জানলে তো সে তো আসলে আমি তো সমাজে মুখই দেখাতে পারবো না। আমি বাবাকে বললাম, বাবা তুমি কি তোমার মেয়েকে চিনো না? তুমি কি তোমার মেয়েকে জানো না? এইটুকুই তোমার মেয়ের প্রতি তোমার বিশ্বাস, তোমার ভরসা? বাবা তুমি যদি একটাবার শুধু রাজি হও, বাকিটা তুমি আমার উপর ছেড়ে দাও।
আমি বাকিটা সামলে নিচ্ছি। বাবা, তোমাকে এত কিছু চিন্তা করতে হবে না। এত কিছু তোমাকে টেনশন করতে হবে না। তুমি সব কিছু আমার উপর ছেড়ে দাও। আরে, আমি তোমার হাজব্যান্ডকে সামলে নিব। ঠিক আছে? তুমি শুধু আমাকে একটা সন্তানের একটা ব্যবস্থা করে দাও। আরে শোনো, মা কোনো কিছুই টের পাবে না। আমি তো ওই বাসায় যাব না। তুমি আমার এখানে আসবে। আরে, তুমি আমার এখানে আসলে আমার শ্বশুর শাশুড়ি তো তারা অনেক বেশি খুশি হবে। তারাও তো তোমাকে দেখতে চায়। আর আমরা বাবা মেয়ে একসঙ্গে বাসায় সময় কাটাবো। আমরা রুমের ভিতরে কি করব না করব, এইটা কি বাহিরের লোক জানতে পারবে? আর আমার শ্বশুর শাশুড়ি তো অত কিছু এখন খেয়াল রাখে না। তারা বুড়ো হয়েছে, বুড়ো মানুষ। ঠিক আছে? তাদের সেবায়ত্ন করতে করতেই আমার দিন যায়। বাবা, তুমি এত কিছু চিন্তা কইরো না। তুমি আমার বাসায় আসো। দরকার হলে তুমি প্রতিদিন আসো। ঠিক আছে? আর মাঝে মধ্যে একটু মায়ের কাছে গেলা। আর মাকে যদি আমি বুঝিয়ে বলি, মা তো কোনো কিছুই বলবে না। মা আরও বলবে, যাক, মেয়েটার কাছে গেলে মেয়েটা আরও শান্তি পাবে। মাও তো চায় তুমি আমার এখান থেকে এসে ঘুরে যাও, মাঝে মধ্যে আসো। দেখো বাবা, এখন তোমার মর্জি, তুমি আসলে এখন কি চাও? তুমি এখন মন থেকে চাও কি চাও না? তোমার মেয়ে সুখে থাকবে কি থাকবে না? এখন তুমি আমাকে বলো, তুমি আসলে কি চাও? তারপর আমার বাবা আমাকে বলছে, ঠিক আছে, তুই যেহেতু আমাকে এত করে বলতেছিস, আর তাছাড়া তুই যেহেতু আমার মেয়ে, ছোটবেলা থেকে তোর কোনো কিছুর আবদার আমি অভাব রাখিনি। তোর সমস্ত আবদার আমি পূরণ করেছি। ঠিক আছে, এইটা আর তেমন কি? এইটাও পূরণ করব। তবে মা, তোমার বাবা তো অনেক পুরনো খেলোয়াড়, তুমি কি পারবে তোমার বাবার সঙ্গে তাকে সামাল দিতে? আমার বাবা মুখে এমন কথা শুনে আমি খুব খুশি হলাম আর কি। যে আমি আসলে এটাই তো চাই। যে আমার থেকে অনেক বড় খেলোয়াড় হবে, তাহলেই তো একটা মজা হবে। টি-20 একটা ম্যাচ খেলতে ভালো লাগবে, জমজমাট হবে। আসলে সমাজে অনেক পুরুষ আছে, যেমন আমার হাজব্যান্ড। সে তো পারেই না, সে তো একটা বলদ। ও আসলে কোনো কিছু বুঝেই না। ও আসলে ওর সব কিছু নষ্ট করে ফেলেছে। তারপর আমি বাবাকে বললাম, বাবা, তুমি সত্যি বলতেছ? হ্যাঁ। আরে, আমি তো এই রকমই খুঁজতেছি, আমার তো এই রকমই লাগবে। আর সত্যি কথা কি বাবা, তোমার জামাই, ও তো পারেই না। ওই শালা তো একটা বলদ, জানো, বাসার রাতে ও তো আমার সঙ্গে কিছুই করতে পারে নাই। যা লজ্জা পাইছে বাবা। আমি আসলে মানসম্মানের ভয়ে কাউকে এই কথাগুলো বলি নাই, আজকে তোমার কাছে বললাম। তখন আমার বাবা বলল, ঠিক আছে, তুমি মেয়ে হয়ে যদি আমার চাপ নিতে পারো, তাহলে আমার কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ মা, আমার একটা জিনিস ভয় লাগে, সেটা হচ্ছে মানসম্মান। শোন, তোর বাসায় আসতে হলে কোনো মিষ্টি ফলমূল নিতে আসতে হবে নাকি? আর তোর শ্বশুর শাশুড়ি কোনো কিছু মনে করবে নাকি? তখন আমি বাবাকে বললাম, বাবা, তোমার মিষ্টি ফলমূল কোনো কিছু নিয়ে আসতে হবে না। শুধু প্রথম যেদিন আসবে সেদিন একটু বাজার টাজার করে নিয়ে আইসো। আর 1 কেজি মিষ্টি নিয়ে আইসো। আর শোন, তুমি আমার বাসায় আসবে, এটা লন্ডনী বাড়ি। এখানে কেউ কিছু মনে করবে না। আমার শ্বশুর শাশুড়ি তোমাকে দেখলে তারা আরও বেশি খুশি হবে। বাবা, তুমি এত কিছু চিন্তা কইরো না। তুমি সব কিছু আমার উপর ছেড়ে দাও। আরে, তোমার মেয়ে এত চালাক, এত ট্যালেন্টেড, তুমি এত টেনশন করলে হয় নাকি? তুমি শুধু মাকে বাসায় একটু ম্যানেজ করো। আর যদি তুমি মাকেও ম্যানেজ না করতে পারো, আমি মাকে ফোন দিচ্ছি। আমি মাকে ফোন দিয়ে সব কিছু ম্যানেজ করতেছি। তুমি কোনো টেনশনই কইরো না। বন্ধুরা, তারপরে আমার বাবা বলল, ঠিক আছে, তাহলে আজকে তুই তোর মাকে ফোন দিয়ে বল আমি আজকেই আসতেছি। বন্ধুরা, আসলে আমার বাবা এই কাজে সে রাজি হবে, আমি তো বিশ্বাসই করতে পারতেছিলাম না। আসলে বন্ধুরা, তোমরা যারা আছো বুঝছো, বিদেশে আছো, তোমরা বিদেশে থাকো, তোমরা তো আমাদের দেশের জন্যই আছো। কিন্তু তোমরা বুকে সময় দিবে। কারণ জানো, যারা দেশে থাকে বুয়ের কিন্তু অনেক কষ্ট হয়। কারণ তোমরা বিদেশে চলে যাও বউ রেখে। কিন্তু এই যে তোমরা 5 বছর পরে আসো, এই 5টা বছর তোমরা কি একটাবার ভেবে দেখো, একা একটা নারী কিভাবে থাকবে, কিভাবে তারা সময় পার করবে? তোমরা জানো, এমন কোনো প্রবাসীর বউ নেই যে তারা রিলেশন করে না, প্রেম করে না। তো তোমরা সবাই একটু সাবধানে থাকবে। আর আজকের মতো ভিডিওটা এই জায়গায়। পরবর্তীতে আবারও নতুন কোনো গল্প, নতুন কোনো কাহিনী, স্টোরি আবার তোমাদের জন্য নিয়ে আসব। আজকের ইমোশনাল এবং টানটান উত্তেজনা এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? তোমরা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দেবে। তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকব। আর তোমরা আমাকে বেশি বেশি করে ভালোবাসা দিবে, ঠিক আছে?
তোমরা যারা যারা আসলে আমার ভিডিও দেখো অবশ্যই এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিবে। তোমাদের অপেক্ষায় আমি থাকব। আর তোমরা কি ধরনের গল্প চাও, হ্যাঁ? অবশ্যই আমাকে কমেন্ট করবে। হ্যাঁ, তোমাদের জন্য আমি আরও নতুন নতুন স্টাইলিশ সুন্দর সুন্দর নিয়ে আসব। ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।